শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের লাইভ ক্লাসে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা গত যেই ক্লাসগুলো হয়েছে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, ওই বিষয়ের উপর ভিত্তি করে প্রথমেই একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে নেব। তারপরে নতুন দুটি টপিকস নিয়ে আলোচনা করব, ফন্ট এবং হেডিং ট্যাগ নিয়ে। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা প্রথমেই একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে নেই। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনের সামনে লক্ষ্য করো। আমরা সৃজনশীল প্রশ্নের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রশ্নের ধরন দেখে নিব। চিত্রের মধ্যে, উদ্দীপকের মধ্যে দুটি চিত্র রয়েছে, চিত্র 1 এবং চিত্র 2। চিত্র 1-এ এক ধরনের উদ্দীপক দেওয়া আছে এবং চিত্র 2-এ একটি HTML পেজ দেওয়া আছে। তো আমরা প্রথমে 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে উদ্দীপকের চিত্র 1 কোন ধরনের কাঠামোকে নির্দেশ করে বর্ণনা করো। তোমরা সবাই জানো যে চিত্র 1 হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো বা ট্রি কাঠামো। হায়ারার্কিক্যাল কাঠামো কি বা ট্রি কাঠামো কি? হায়ারার্কিক্যাল কাঠামো হচ্ছে যখন ওয়েব পেজগুলোকে বিভিন্ন স্তরে শাখা প্রশাখার মতো বিভক্ত করে তৈরি করার প্রয়োজন হয়, তখন আমরা যে ধরনের কাঠামো ব্যবহার করি তাকে বলা হয় ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। এগুলো এই কাঠামোতে বিভিন্ন স্তরে বিভক্ত থাকে, বিভিন্ন শাখাগুলো, বিভিন্ন বিষয়গুলো বিভিন্ন উপস্তরে বিভক্ত থাকে। এগুলো বড় ধরনের ওয়েবসাইটগুলোতে বেশি ব্যবহৃত হয়, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, ব্যবসায়িক প্রতিষ্ঠান, এই সমস্ত ওয়েবসাইটগুলো তৈরির জন্য এই ধরনের তোমার কাঠামো ব্যবহৃত হয়। এখানে তোমরা যেভাবে উত্তরগুলো করবে, অনেকে উত্তর করতে গেলে চিত্র ব্যবহার করো না, মাস্ট বি চিত্র ব্যবহার করতে হবে। তোমাকে প্রথমেই হায়ারার্কিক্যাল কাঠামো সম্পর্কে আগে লিখে নিতে হবে, কাঠামো সম্পর্কে বর্ণনা করতে হবে প্রথমে। কাঠামো সম্পর্কে প্রথমে বর্ণনা করে তারপর উদ্দীপকের যে চিত্র দেওয়া থাকবে সেটাও দিতে পারো, অথবা নিজের মতো করে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামোর চিত্র তোমরা অবশ্যই শেষে দিবা। কারণ এই চিত্র যদি না দাও তাহলে কি হবে, নাম্বার হয়তোবা কম পাওয়া যাবে। সব টিচার একরকমভাবে খাতা এক্সামিন করে না, তবে সবচেয়ে ভালো হচ্ছে বর্ণনা করার পরে অবশ্যই চিত্র ব্যবহার করা। তাহলে শিক্ষার্থীরা, আমরা যদি এখানে অ্যান্সার করি তাহলে প্রথমে কাঠামো সম্পর্কে বর্ণনা করব, তারপরে চিত্র ব্যবহার করব। এখানে কাঠামো হায়ারার্কিক্যাল ছিল, কিন্তু অন্য কোনো সৃজনশীলে এই হায়ারার্কিক্যাল কাঠামো নাও থাকতে পারে, সেখানে লিনিয়ার কাঠামো থাকতে পারে, বা নেটওয়ার্ক কাঠামো থাকতে পারে, বা হাইব্রিড কাঠামো থাকতে পারে। তো এগুলো আমাদেরকে বুঝে তারপরে অ্যান্সার করতে হবে। তোমরা যদি এইভাবে অ্যান্সার করতে পারো তাহলে যদি 4 মার্কের উচ্চতর দক্ষতায় আসে 4-এ 4ই পাবা, আর যদি
প্রয়োগ এর মধ্যে আসে তাহলে 3-এ 3 পাবা। তাহলে শিক্ষার্থীরা আমরা দ্বিতীয় প্রশ্নটি আবার একটু লক্ষ্য করি। দ্বিতীয় প্রশ্নটি কি ছিল? উদ্দীপকের চিত্র 2 ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। তোমাদের সামনে একটি চিত্র দেওয়া আছে, চিত্র 2, যেখানে কিছু সেন্টেন্স রয়েছে এবং এক এক রকমভাবে দেওয়া হয়েছে। প্রথমে কি রয়েছে? দিস ইজ দ্য প্যারাগ্রাফ, দিস ইজ আন্ডারলাইন, দিস ইজ বোল্ড, এইচ স্কোয়ার ও H2O। এখন যেহেতু এটার জন্য HTML কোড লিখতে বলেছে বা ওয়েব ব্রাউজারে প্রদর্শন করতে বলেছে, সেহেতু কি করতে হবে? তোমাদের প্রথমেই আগে চিন্তা করতে হবে যে এই পেজটি তৈরি করার জন্য আমার কোন ধরনের ট্যাগ প্রয়োজন, HTML এর কোন ট্যাগগুলো দরকার, আগে সেটা ফাইন্ড আউট করতে হবে। এবং HTML এর যে মৌলিক কাঠামোগুলো রয়েছে, সেই মৌলিক কাঠামোগুলোর সাথে এই নতুন যে ট্যাগগুলো দরকার সেগুলো সংযুক্ত করে পেজ তৈরি করতে হবে। তাহলে আমরা বোর্ডে একটু লক্ষ্য করি। আমরা জানি মৌলিক কাঠামো কি, মৌলিক কাঠামোগুলো HTML এর মধ্যে কোনগুলো হয়। যেমন প্রথমে আমাদেরকে কি শুরু করতে হবে? প্রথমে আমাদেরকে HTML পেজ তৈরি করার জন্য HTML এর ওপেনিং ট্যাগ লিখতে হবে। তারপরে কি লিখতে হবে শিক্ষার্থীরা? যেহেতু আমরা জানি যে HTML এর দুটি অংশ থাকে, একটি হচ্ছে হেডিং এবং অন্যটি হচ্ছে বডি। আমরা স্ক্রিনের মধ্যে যেই অংশটুকু দেখতে পেয়েছি এটা হচ্ছে বডির মূল অংশ, মানে বডির মধ্যে থাকবে, কিন্তু হেডিং এখানে দেওয়া নাই। যদি হেডিং দেওয়া না থাকে তাহলে তুমি হেড ব্যবহার করতেও পারো, নাও করতে পারো। তো এখানে আমি হেড ব্যবহার করতে চাই, সেজন্যে আমি হেড লিখে এখানে একটা টাইটেল দিব। সেই টাইটেলটি হবে এক্সাম্পল পেজ। যেহেতু কোনো টাইটেল দেওয়া নাই, সেজন্য আমি নিজের মতো করে টাইটেল ব্যবহার করতে পারি। যেহেতু হেডের কাজ শেষ, সেজন্য হেডের ক্লোজিং ট্যাগ ব্যবহার করব। এতটুকু ছিল একটি ওয়েব পেজের শিরোনাম নির্ধারণের জন্য। আমরা যেই প্রবলেমটি সলভ করতেছি এটি সলিউশন করার জন্য এই হেড ব্যবহার না করলেও চলবে। কেন? কারণ এখানে শিরোনাম নাই। শিরোনাম না থাকলে নিজের মতো করে দিয়ে নিতে হয়, না দিলেও ক্ষতি নাই। এখন যেহেতু মূল অংশ, সেহেতু বডি ওপেনিং ট্যাগ লিখব। এই বডির মধ্যেই চিত্রের মধ্যে যা ছিল, যেই প্রশ্নগুলো ছিল সবগুলোই, যে সেন্টেন্সগুলো ছিল এগুলো আমাদের লিখতে হবে। প্রথমে ছিল দিস ইজ এ প্যারাগ্রাফ, তাই না? তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে প্রথমে ছিল দিস ইজ এ প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের কি লিখতে হবে? আমরা প্রয়োজনে আরেকটু এখানে লিখে নেই। প্রথমে ছিল দিস ইজ প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ লেখার জন্য আমরা জানি যে ট্যাগ ইউজ করতে হয় সেটি হচ্ছে পি ওপেনিং ট্যাগ, এখানে হবে মেসেজ, পি এর ক্লোজিং ট্যাগ, তাই না শিক্ষার্থীরা? তো আমরা এখন কি করব? পি ওপেনিং ট্যাগ লিখে মেসেজ। এখন মেসেজ কি? মেসেজ হচ্ছে দিস ইজ এ প্যারাগ্রাফ, এইটা। সেজন্যে পি এর ওপেনিং ট্যাগ শুরু করার পরে, প্যারাগ্রাফের ওপেনিং ট্যাগ শুরু করার পরে আমরা লিখব দিস ইজ প্যারাগ্রাফ। যেহেতু প্যারাগ্রাফের কাজ শেষ, সেজন্যে আমরা পি এর ক্লোজিং ট্যাগ ইউজ করব। আমরা গত ক্লাসে শিখেছিলাম প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করার পরে নতুন লাইন নেওয়ার জন্য ব্রেক ইউজ করতে হয়। কিন্তু যেহেতু একটু ব্যতিক্রম হচ্ছে যে ব্রেক সব ক্ষেত্রে ইউজ হবে, তবে প্যারাগ্রাফ যখন আমি ক্লোজ করে দিব তখন আর ব্রেক ইউজ করার প্রয়োজন হয় না, সে নতুন লাইন অটোমেটিক নিয়ে নেয়। ওকে শিক্ষার্থীরা, তারপরে কি ছিল? পরের লাইনটি ছিল
দিস ইজ আন্ডারলাইন। পরের লাইনটি ছিল এরকম, যেহেতু প্যারাগ্রাফ ক্লোজ করার কারণে ব্রেকের কাজ অটো হয়ে যায়, সেজন্য আমরা ব্রেক ইউজ করব না। এখন এই আন্ডারলাইন দেওয়ার জন্য, কোনো সেন্টেন্সের নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য আমাকে যে ধরনের ট্যাগ ইউজ করতে হয় সেটা হচ্ছে ইউ। ইউর শুরু হবে এবং ইউ শেষ হবে, অর্থাৎ আন্ডারলাইনের ওপেনিং ট্যাগ শুরু হবে এবং আন্ডারলাইনের ক্লোজিং ট্যাগ শেষ হবে। তো এখন আমরা লিখব ইউ, দিস ইজ আন্ডারলাইন। তারপরে ছিল দিস ইজ বোল্ড, একটি সেন্টেন্স ছিল। যেহেতু দিস ইজ বোল্ড সেন্টেন্সটি নিচে রয়েছে, নতুন লাইনে শুরু হয়েছে, সেহেতু আমাদের এখানে কি ইউজ করতে হবে? বোল্ড লেখাটি, দিস ইজ আন্ডারলাইন লেখার নিচে নতুন লাইনে আবার শুরু হয়েছে। এখান থেকে যদি আমি এখানে ব্রেক ইউজ না করি তাহলে এই লেখাটা আমার এখানে থাকবে। যেহেতু আমি নতুন লাইনে শুরু করেছি সেজন্যে আমাকে ওই ইউ যে শেষ হয়েছে, আন্ডারলাইন সেন্টেন্সটি যে শেষ হয়েছে, এরপরে ব্রেক ইউজ করতে হবে, ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। এই ব্রেক ট্যাগের কাজ হচ্ছে নতুন লাইন দেখানো। আমাদের নিচে যেহেতু জায়গা নিচ্ছে না, আমরা উপরে লিখব। শিক্ষার্থীরা তোমরা তুলে নাও, আমরা উপরে একটু শুরু করতে চাই। ওকে, তাহলে কি ছিল? দিস ইজ বোল্ড। বোল্ড লেখার জন্য আমরা দুই ধরনের ট্যাগ ইউজ করতে পারি। এক হচ্ছে স্ট্রং, আরেকটি হচ্ছে বি। আমরা যে কোনো একটি নিয়ে কাজ করব, আমি বি নিয়ে কাজ করতে চাই। তাহলে মেসেজটি লেখার আগে আমাকে বি লিখতে হবে এবং মেসেজটি লিখতে হবে। মেসেজটি কি ছিল? দিস ইজ বোল্ড। ওকে শিক্ষার্থীরা, তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে, যেহেতু নতুন একটি লাইনে আরেকটি সেন্টেন্স শুরু হয়েছে, একটি সূত্রের মতো একটি ইকুয়েশন এখানে রয়েছে, এইচ স্কোয়ার ও। এখন তোমরা জানো যে তোমরা বীজগণিতে করেছো যে কোনো চলকের উপরে যদি স্কোয়ার নিয়ে আসতে হয়, কোনো সংখ্যাও কোনো চলকের উপরে থাকে, তাহলে এটাকে আমরা পাওয়ার বলি। এই যে সংখ্যাটি উপরে গিয়েছে, এটার জন্য আমরা যে ধরনের ট্যাগ ইউজ করব সেটি হচ্ছে সোপ বা সুপারস্ক্রিপ্ট, SUP ডট সুপ শেষ। আর বাকিগুলো যেভাবে আছে এভাবে থাকবে। যেহেতু টুটা এইচের উপরে রয়েছে সেজন্যে এরপরে আমরা ব্রেক শেষ করে নিব। এইচ টু উপরে নেওয়ার জন্য, অর্থাৎ পাওয়ার হিসাবে নেওয়ার জন্য আমাদের সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হয়। সেজন্যে আমরা লিখব SUP, তারপরে টু, SUP শেষ, তারপরে ও। তাহলে এটার কাজ হবে কি? সুপের কাজ হচ্ছে পাওয়ার হিসেবে কোনো ক্যারেক্টার কিংবা নাম্বারকে নেওয়া। তারপরে আরেকটা সেন্টেন্স রয়েছে কি? H2O। যেহেতু নতুন লাইন শুরু হয়েছে, আমি এখানে ব্রেক ইউজ করব। তারপর হচ্ছে H2O, এটা একটা পানির সংকেত, তাই না? আমরা জানি সবাই। তো এইখানে যে টু ব্যবহার হয়েছে সেটা কিন্তু নিচে রয়েছে। স্বাভাবিক যেই অক্ষরগুলো রয়েছে বা ক্যারেক্টারগুলো রয়েছে তার চেয়ে নিচে রয়েছে। নিচে নেওয়ার জন্য আমরা যেই ট্যাগ ইউজ করব সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, SUB। ঠিক একই রকমভাবে আমরা প্রথমে লিখব H, পরে SUB 2, SUB। নিচের লাইনগুলো আমি মুছে ফেলছি। এই তো ছিল আমাদের ট্যাগ। যেহেতু আমাদের বডির সবগুলো কাজ শেষ হয়ে গিয়েছে সেজন্য আমরা বডি ক্লোজ করব। বডির যে ক্লোজিং ট্যাগ রয়েছে সেটি লিখব। তারপরে যে HTML এর কাজ আমাদের শেষ, সেজন্য আমরা
HTML ক্লোজ করব। এই ছিল প্রদত্ত সৃজনশীলের উত্তর। তো চলো শিক্ষার্থীরা, আমরা এখন এটা কম্পিউটারে করে তারপরে এর আউটপুটটা দেখি এর মতো হয় কি না। আমরা জানি যে এই HTML ট্যাগগুলো নোটপ্যাডের মধ্যে লিখতে হয়, সেজন্য আমরা নোটপ্যাড ওপেন করে নিলাম। এখন আমাদের ট্যাগগুলো আমরা লিখব। HTML ওপেনিং ট্যাগ, যেহেতু আমরা এখানে হেড নাই তারপরও হেড ইউজ করেছি, নিজের মতো করে আমরা এই ওয়েব পেজে টাইটেল দিয়েছি এক্সাম্পল পেজ। টাইটেল লেখা শেষ হয়েছে, এজন্য আমরা টাইটেল লিখব, শেষ করব। তারপরে বডির হেডের কাজ শেষ হয়ে গিয়েছে, এজন্য আমরা হেড শেষ করব। এখন বডি শুরু করব। প্রথমে সেন্টেন্স ছিল প্যারাগ্রাফ, সেজন্য পি দিয়ে লিখতে হয়েছে। মেসেজটি লিখব দিস ইজ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য ব্রেক ইউজ করতে হয় না নতুন লাইন নেওয়ার জন্য। তারপরে ট্যাগ কী ছিল, আন্ডারলাইন ছিল, সেজন্য আমরা ইউ ব্যবহার করব। দিস ইজ আন্ডারলাইন। আন্ডারলাইন শেষ হবে। তারপরে বোল্ড ছিল, সেজন্য বি ইউজ করব আমরা। শিক্ষার্থীরা, এখানে আমরা ব্রেক ইউজ শেষ করি নাই, নতুন লাইন নেওয়ার জন্য আমাদেরকে ব্রেক ব্যবহার করতে হবে। তারপরে হবে দিস ইজ বোল্ড। তারপরে ছিল এইচের উপরে পাওয়ার ছিল, সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে SUP 2, সুপারস্ক্রিপ্ট শেষ করতে হবে ও ব্রেক ইউজ ব্রেক ব্যবহার করতে হবে, কারণ নতুন লাইন নিতে হবে। এইচ পরের সেন্টেন্সটির মধ্যে টু নিচে ছিল, সেজন্য সাব ব্যবহার করব, সাবস্ক্রিপ্ট। সাব ক্লোজ করব। যেহেতু আমার সেন্টেন্সের কাজ শেষ, সেজন্যে বডির কাজ শেষ, বডি ক্লোজ করব। তারপরে HTML এর সম্পূর্ণ কাজ শেষ হয়ে গিয়েছে, সেজন্য HTML শেষ করব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এগুলোকে একটি করে ট্যাব নিয়ে পাশে দিয়ে দেই। সরি, হ্যাঁ, দেখো HTML শুরু হয়েছে, শেষ হয়েছে সবার শেষে। ওয়েব পেজ তৈরি এবং তৈরি করার জন্য HTML পেজের শুরু এবং শেষ বোঝানো হয়েছে। এর মাধ্যমে হেডের কাজ এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এভাবে সবগুলো কাজ করা হয়েছে। এগুলোকে সেভ করে এখন লিখব, সেভ করে ওপেন রান করব। আমি এটা ডেস্কটপে হ্যাঁ শিক্ষার্থীরা, ধন্যবাদ। শাওন, তুমি আমাদের সাথে যুক্ত হয়েছ, ধন্যবাদ তোমাকে। এখানে আমাদের নতুন লাইন নেওয়ার জন্য ব্রেক ইউজ করতে হবে। হ্যাঁ, এখন আমরা এটাকে সেভ করব। ডেস্কটপে সেভ করতে চাই এবং তার নাম দিতে চাই এক্সাম্পল পেজ, example.html।
নাম দিয়েছি আমরা এক্সাম্পল এবং পরে দিয়েছি HTML ডট HTML, কারণ HTML পেজ লেখার জন্য সেভ করব। তো মিনিমাইজ করে যেখানে তৈরি হয়ে গেল আমাদের HTML পেজ, ডাবল ক্লিক করে ওপেন করব একটি ব্রাউজারের মাধ্যমে। আমি এখানে ক্রোম ব্যবহার করেছি, তোমরা অন্য কোনো ব্রাউজার ইউজ করতে পারো। শিক্ষার্থীরা লক্ষ্য করলে দেখতে পাবে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবেই এখানে শো করেছে। তো সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে HTML ট্যাগ লিখতে হয়, সৃজনশীলগুলো কিভাবে সলিউশন করতে হয়। দেখো আমাদের প্রশ্নে যেরকম ছিল ওইভাবেই আমরা অ্যান্সার করেছি। তো তারপরে আমরা নতুন ট্যাগ আজকে শিখব, দুটি ট্যাগ, এক হচ্ছে ফন্ট ট্যাগ আর একটি হচ্ছে হেডিং ট্যাগ। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে। আমি ওদের সাথে একটু কথা বলতে চাই। রক্স শাওন আমাকে দেখতেছে, রাজিবুল ইসলাম তানবীর, ভালো আমাদের সাথে যুক্ত হয়েছ। এজে জাহিদ হাসান আকাশ, কোশ্চেন করবা, কারণ বারবার শুধু আমাদের সাথে থাকলেই হবে না, কোশ্চেন করতে হবে। দীপ্ত সরকার, কোশ্চেন করতে হবে, বুঝতে পারলেও বলতে হবে। ওকে, তারপরে আমরা নতুন ট্যাগ শুরু করতে চাই। ওকে, আমরা সবাই বোর্ড দেখি। ফন্ট ট্যাগ কি? ফন্ট ট্যাগ হলো যখন কোনো লেখার ফন্ট ট্যাগটি মূলত ইউজ করতে হয় কোনো লেখাকে কালার করার জন্য, সাইজ নির্ধারণের জন্য, এবং কোনো সেন্টেন্সের যে ভাষা ইউজ করব, আমি কোন ভাষায় কোন ল্যাঙ্গুয়েজে ইউজ করে সেন্টেন্সটি লিখব সেই সেন্টেন্সটিকে পরিচয় করে দেওয়ার জন্য, বা ওই যেমন আমরা বাংলা ভাষায় যদি লিখতে চাই তাহলে যেই সেন্টেন্সটি লিখব সেই সেন্টেন্সটি লেখার জন্য আমাকে ফন্ট ট্যাগ ইউজ করতে হবে। অর্থাৎ ফন্টের কালার, ফন্টের সাইজ এবং ফন্টের ধরন এগুলো বোঝানোর জন্য আমরা এই ফন্ট ট্যাগ ইউজ করব। এখন আমরা কী কী কাজ করতে পারবো, এর অ্যাট্রিবিউটসগুলো কি? অ্যাট্রিবিউটস হলো যে বৈশিষ্ট্য। এই ফন্ট ট্যাগের মাধ্যমে আমি কি কি করতে পারি? ফন্ট ট্যাগের মাধ্যমে আমি সাইজ নির্ধারণ করতে পারি, কোনো লেখাকে বা কোনো সেন্টেন্সকে আমি কালার নির্ধারণ করতে পারি, আমি ফেস বা ধরন নির্ণয় করতে পারি যে এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কি বাংলা ভাষায় ব্যবহৃত সেন্টেন্স, এটা কি ফার্সি বা ইংলিশ, কিংবা আমরা জানি যে ইংলিশের জন্য ফন্ট সাধারণত ইউজ করতে হয় না, কারণ ইংলিশে ডিফল্ট আকারে সে ধরে নেয়, কম্পিউটার ধরে নেয়। ওকে, আমরা কোনো একটি লেখা যদি মনে করো দিস ইজ ফন্ট ট্যাগ, আমি এই লেখাটিকে সাইজ দিতে চাই 50 পিক্সেল। আমি এই ফন্ট ট্যাগের মাধ্যমে এই সেন্টেন্সটিকে কালার করতে চাই রেড। তাহলে আমি কিভাবে লিখব? শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা যেভাবে মৌলিক ট্যাগগুলো লিখি সেভাবেই হবে। এখানে হেড আমি দিতে চাই না, ডাইরেক্টলি বডি থেকে শুরু করতে চাই, কারণ শিরোনাম আমার প্রয়োজন নেই এখানে। যদি কেউ দিতে চাও দিয়ে নিতে পারো। তাহলে এই আউটপুটটির জন্য আমাকে কি করতে হবে? এখানে যেহেতু বলেছি আমরা 50 পিক্সেল সাইজ দিব এবং রেড আমি
ধরো যে ব্লুই দিই, তুমি যে রং দিতে চাও অর্থাৎ কালার নির্ধারণ করতে পারবো এটা দিয়ে। তো আমি লিখবো কিভাবে, ফন্ট, এই ফন্ট যে ওপেনিং ট্যাগ শুরু হয়েছে এই ওপেনিং ট্যাগের মধ্যেই অ্যাট্রিবিউটসগুলো লিখতে হবে। তো এখানে আমার দুটো অ্যাট্রিবিউটস ব্যবহার করা হয়েছে, এক হচ্ছে সাইজ আর এক হচ্ছে কালার। তো আমাকে লিখতে হবে সাইজ, এই ওপেনিং ট্যাগের মধ্যেই লিখব, ইকুয়াল কোটেশনের মধ্যে আমাকে লিখতে হবে 50, তারপরে স্পেস দিয়ে লিখতে হবে কালার, যেহেতু COLOR ব্লু। তারপরে এটা হচ্ছে ফন্টের ওপেনিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটসগুলো লিখতে হয় সাধারণত। তারপরে মেসেজ লিখব, দিস ইজ ফন্ট ট্যাগ, ফন্ট ক্লোজ, তারপরে বডি ক্লোজ। তারপরে HTML ক্লোজ করব। এভাবে ফন্ট ট্যাগ লিখতে হয়। এখন যদি বাংলা ভাষার লিখতে চাও, আমরা জানি যে ইউনিকোডের লেখাগুলো সাধারণত সরাসরি ওয়েব নিতে পারে। যদি ফন্ট ডাউনলোড করা না থাকে তাহলে বিজয়ের মাধ্যমে যে লেখাগুলো লিখতে হয় বাংলাতে সেগুলো লেখা যায় না। সেজন্যে আমাদের ফেস অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হবে ওই সকল সেন্টেন্সের জন্য। ওই এখানে লিখে দিতে হবে ফেস অ্যাট্রিবিউটসে যুক্ত হবে শুধু। যদি বাংলা লেখা লিখি আমি এখানে ফেস, আমরা জানি বাংলা ভাষার যে ফন্টের নাম আছে, যে ধরনটা আছে, যে ফেসটা আছে সেটা হচ্ছে সুটুনিয়ানজি, এটা লিখতে হবে। এটা শুধু এখানে যুক্ত হবে। তারপরে আমি মেসেজের মধ্যে বাংলা লেখাগুলো লিখব। আর হেডিং ট্যাগ বলেছিলাম, হেডিং ট্যাগ হচ্ছে যদি কোনো প্যারাগ্রাফের আমি টাইটেল দিতে চাই, শিরোনাম দিতে চাই, অর্থাৎ পয়েন্ট করে লিখতে চাই, তাহলে আমি হেডিং ট্যাগ ইউজ করব। হেডিং ট্যাগের 6টি হেডিং ট্যাগ রয়েছে, H1 থেকে H6 পর্যন্ত, H2 এভাবে 6 ধরনের হেডিং ট্যাগ রয়েছে। এখানে সবচেয়ে বড় যেই ফন্টের সাইজ নির্ধারণ করে যেই ট্যাগ সেটি হচ্ছে H1, তারপরে ক্রমান্বয়ে ছোট হবে H2, তারপরে H3, H4, H5, H6। তোমরা জানো যে প্যারাগ্রাফের মধ্যে আমরা উপরে শিরোনাম দেই। হ্যাঁ, কোনো একটি প্যারার যদি কোনো পয়েন্ট উপরে দিতে চাই সেই পয়েন্টগুলো এই হেডিং ট্যাগের মাধ্যমে, হেড ট্যাগের মাধ্যমে দিতে হয়। তাহলে তোমাদের ছোট্ট একটি HW দিচ্ছি, সেটি হচ্ছে তোমরা এই ফন্ট ট্যাগ এবং হেডিং ট্যাগটি ভাষায় আবার দেখবে। আমি আগামী ক্লাসে, অর্থাৎ যেদিনই আমাদের ক্লাস হবে, যেহেতু আগামী ক্লাসে রুটিন এখনও হয়নি, আশা করি তোমরা পেয়ে যাবা, সেই রুটিন অনুযায়ী যেদিন ক্লাস পড়বে সেই দিন আমরা এই ফন্ট এবং হেডিং ট্যাগের প্র্যাকটিক্যাল দেখব। তবে শিক্ষার্থীরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।